অন্তত দুটি প্রতিবেদন নিয়ে কথা বলতে চাই। প্রথমে বলতে চাই যে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যমগুলোতে ইন্ডিয়া টুডে, দ্য টেলিগ্রাফের মতো পত্রিকাগুলোতে খবর আসছে যে শেখ হাসিনাকে ফেরাতে আহ, বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন। এর প্রেক্ষিতে রণধীর জয়সওয়ালের বরাতে বলা হচ্ছে যে ভারত জানাচ্ছে বাংলাদেশের অনুরোধ বিবেচনা বা পর্যালোচনা করা হচ্ছে, এক্সামিন শব্দটা ব্যবহার করছে, পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য আসলে মানে এটি একটা কেমন ব্যাপার? এতদিন তো ধরেন দীর্ঘদিন ধরেই এই অনুরোধটা করা হচ্ছে, অন্তত সে আওয়ামী লীগ পতনের পর থেকে, কিন্তু এর প্রতিক্রিয়ায় কখনো ভারতের পক্ষ থেকে কিছু আসে নাই। এখন দেখা যাচ্ছে ভারত বলছে এটি পর্যালোচনা করা হচ্ছে। এটি আসলে আপনাদের জন্য কেমন বিষয়টা? দেখেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারত শুধু বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার না, ভারত বাংলাদেশের রাজনৈতিক পার্টনার। আজকে 17 এপ্রিল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই দিনে কিন্তু বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ অনুষ্ঠান করেছিলেন ঐতিহাসিক মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যেটাকে পরবর্তীতে মুজিবনগর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এবং সেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে সেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, যে সরকারের নেতৃত্বে পরিচালনায় 9 মাসে শক্তিশালী পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করেছিল, এবং তার পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার, ভারতের মানুষ। ভারতের সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সাথে মিলে সেদিন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। তার মধ্যে দিয়ে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আদর্শিক সম্পর্ক। সেই ক্ষেত্রে ভারত, আমি মনে করি, একটি গণতান্ত্রিক দেশ। তাদের কাছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে, আমরা মনে করি সেদিন 5ই আগস্ট অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ছাত্র জনতা, পুলিশ হত্যাকারী, আজকের ফ্যাসিস্ট মব সন্ত্রাসের জনক ইউনূস, এবং আমার কথা না, যারা একদিন ইউনূসের সাথে ছিলেন, পক্ষে ছিলেন, সেই আন্দোলনে ছিলেন, তারাই এখন বলছেন ইউনূস হচ্ছে বিশ্ব ব্যয়, বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক। সেই ইউনূস কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা করতে চেয়েছিলেন সেদিন 5ই আগস্ট। কিন্তু ভারত সরকার সেদিন তাকে নিরাপদে এনে নিরাপদ জায়গায় তারা তাকে দেখভাল করছেন। আমি মনে করি বাংলাদেশ সরকার যেতে পারে, কিন্তু ভারত যেটা বলেছে, আমি মনে করি তারা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে তাদের একজন রাজনৈতিক বন্ধু হিসাবে, আমি মনে করি তাদের নিরাপত্তা দেয়া, আমি মনে করি তারা সেই দায়িত্ব যথার্থ কিন্তু পালন আপনি কি এটা করবে। মনে করেন মানে এই যে যখন দুই দেশের মধ্যে কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, তারা বলছেন সম্পর্ক উন্নয়নে তারা কাজ করছেন, ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির জায়গা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন, যেখানে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এবং বাংলাদেশের সরকার থেকে তাকে ফেরানোর অনুরোধ করা হচ্ছে, বারবার ফেরানোর অনুরোধ করা হচ্ছে, এবং প্রতিটি আলোচনায় এই বিষয়টা মোটামুটি আসছে। এই যে মানে আওয়ামী লীগ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকা, তারা যে একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে কিনা ভারতের জন্য, মানে যেই দেশটি তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমি মনে করি ভারত এটা মনে করে না যে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয় তাদের কাছে মানে তাদের জন্য এটা একটি মানে অস্বস্তিকর অবস্থা, এটা আমি মনে করি না, এবং ভারতও মনে করে না বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি তাই মনে করছেন। আরেকটা পত্রিকার মানবজমিনে সম্প্রতি যে খবরটি এসেছে, সেখানে বলা হচ্ছে যে আম
ভারত সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সভানেত্রীকে দুটি প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্টভাবে বলছে যে হয় কাতার যান, নয় নতুন আওয়ামী লীগ গড়তে মত দিন। এই হচ্ছে দুটি প্রস্তাব। আসলে দুটি প্রস্তাব এবং সেই প্রতিবেদনে বলা হচ্ছে দুটি প্রস্তাবই তিনি ভিন্ন কৌশলে উড়িয়ে দিয়েছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনারও একদম সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলবার সুযোগ হয় বা যোগাযোগের সুযোগটা আছে, কি এই প্রস্তাবটার আসলে কীরকম, কি প্রস্তাব গেছে, কার মাধ্যমে প্রস্তাব গেছে, ঠিক কি হয়েছে? শোনেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশ মনে করে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল, ঐতিহ্যবাহী দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলকে যদি বাংলাদেশের রাজনীতিতে, সেই দল যদি রাজনীতিতে টিকে থাকে, তাহলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। এবং আওয়ামী লীগকে টিকে রাখতে হইলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটা আমি মনে করি ভারতের রাজনৈতিক দল, ভারতের সরকার, ভারতের জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন, আমার বিশ্বাস তারা এটা বিশ্বাস করে। শুধু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। কিন্তু আজকে আপনি যে পত্রিকার কথা বলেছেন, আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক আছেন বা সংবাদপত্রের মালিক আছেন, তারা সবসময় বঙ্গবন্ধুর তনয়ের বিরুদ্ধে তারা সবসময় লিখে এসেছেন, সবসময় আলোচনা করেছেন, সবসময় ষড়যন্ত্র করেছেন। কারণ আপনি যেটা বলেছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগ করতে চাইতে, পরিশুদ্ধ লোক তো বাংলাদেশে আমি মনে করি দুইজন লোক হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ। একজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ ছিলেন, যার চিন্তা চেতনায় ছিল বাংলাদেশ বাঙালি। তিনি নিজের স্ত্রী সন্তানদের চাইতো বাংলাদেশ বাঙালিকে বেশি ভালোবাসতেন। একটু অনেক উদাহরণ দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু আপনিও তাকে দিয়ে তো আর এখন আওয়ামী লীগ গঠন করা আমি সম্ভব না। আমি বলে আমি না আমি মনে করি আর একজন হচ্ছে শেখ হাসিনা, যে চিন্তা চেতনায় বাংলাদেশ বাঙালিকে নিয়ে ভাবে। এবং আজকে প্রমাণ হয়েছে, শেখ হাসিনা যদি বাংলাদেশ বাঙালিকে নিয়ে না ভাবতো, তাহলে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব চলে যেত না, শেখ হাসিনা ক্ষমতার থেকে সরে যেত না। আজকে কিন্তু এই সেটা প্রমাণটা প্রমাণিত আপনাদের কাছে হয়েছে। হয়েছে, আর কার কাছে হলো প্রমাণটা? না না, এটা প্রমাণিত হয়েছে সব বাংলাদেশের মানুষের কাছে। আজকে আপনি জানেন যে সাংবাদিক, আমি নাম বলি, আজিজ আহমেদ, যিনি বলছেন আমি একদিন শেখ হাসিনার সমালোচনা করছি, কিন্তু শেখ হাসিনা ঠিক ছিল, আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েছে, আমি ইউনূসের পক্ষে কথা বলে, কারণ ইউনূসের মতো একটা ভণ্ড প্রতারক এবং মির্জাফর বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন শেখ হাসিনাকে। একমাত্র শেখ হাসিনাই চিনতে পেরেছিলেন, শেখ হাসিনাই আপোষ করেন নেই। এটা আমার কথা না, আজিজ সাহেবকে আপনিও চেনেন। আজকে আনিস আলমগীরের মতো লোক তারাও বলছেন, আজকে গোলাম মওলা রনির মতো তারাও করছে, সে কিন্তু আওয়ামী লীগ করে না। না, সবাই বাংলাদেশের সবাই আসলে আপনার কথার এতটুকু ঠিক। আমার অনুষ্ঠানেও তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা হচ্ছে, আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো তারা ব্যবহার করছেন, কিন্তু শেখ হাসিনা পরিশুদ্ধ এই বিষয়টা তো তারা বলছেন না, মানে প্রমাণিত আমি হলো না। শেখ হাসিনা আমি শেখ হাসিনা পরিশুদ্ধ কেন আমি আপনাকে বলি। আজকে আপনার সিএসবি নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি করছেন, সেখানে তো বের হয়ে আসছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে, কারা শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছেন, কেন করেছেন। হ্যাঁ, 15 বছর ক্ষমতায় ছিল। আজকে আপনি বলেন, আজকে যখন আপনি এই যে হামের টিকা দিতে পারতেছে না, তখন ওই সাধারণ মানুষ শেখ হাসিনার কথা স্মরণ করছেন। কারণ শেখ হাসিনা 90% শিশুকে টিকাদান দিয়ে এসেছেন। এবং আপনি জানেন, তখন আপনি একজন পতিতদশা সঞ্চালক ছিলেন, এবং আপনি দেখেছেন তখন যে করোনার সময় যে মহামারী আকারে ধেয়ে এসেছিল, অনেকেই বলেছেন 1 কোটি লোক মারা যাবে। শেখ হাসিনা বিনা পয়সায় করোনার টিকা সংগ্রহ করে মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। এবং সেই সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, সেই সময় বলা হয়েছিল তেলের সংকট হবে, বিদ্যুতের ঘাটতি হবে, সেই সময় সেই ক্রাইসিস হয়, মানুষের কষ্ট হয়েছে,
করোনার সময় মানুষের কষ্ট হয়েছে, কিন্তু সেই ক্রাইসিস তিনি দক্ষতার সাথে মোকাবেলা করেছেন। এটি শেখ হাসিনা করেছেন। এবং 24 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে আসে, তখন স্বাস্থ্য খাতে টাকা ছিল 42,407 কোটি টাকা। জি। আজকে এই 1.5 বছর বা 18 মাসে একটি মানে এই টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারেন নাই। আমি মনে করি আজকে প্রায় 300-র বেশি শিশু মারা গিয়েছেন হাসপাতালগুলো, আহাজারি আত্মনাদ বাবা মার। আজকে তো আমি মনে করি এই সরকার যদি এই শিশু হত্যার দায় দায়িত্ব থেকে এড়াতে চায়, তাহলে তো ইউনূসের বিচার করা উচিত। আজকে শেখ হাসিনাই মানুষ আজকে আপনি উপলব্ধি আসলে করছেন এরকম শেখ হাসিনা। সমালোচনা, সরকার দায়িত্বে ছিল, আপনি এই সমালোচনা অনেক কিছুই করতেই পারেন এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং এখন আসলে সেই সমালোচনাগুলো হচ্ছেও। কিন্তু আমি সেই রাজনৈতিক জায়গাটাতে আসলে কথা বলতে চাই যে ভারতের সংবাদপত্রের প্রতিবেদন বা বাংলাদেশের যে প্রতিবেদন, আপনি বলছেন মানে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের কিছু সাংবাদিক বা কিছু গণমাধ্যম। এখন এই প্রতিবেদন প্রকাশের আপনি কি তাহলে অস্বীকার করছেন যে ভারত এরকম কোনো প্রস্তাব দেয়নি? আমি মনে করি এরকম কোনো প্রস্তাব দেয়নি ভারত। আমি মনে করি এরকম কোনো প্রস্তাব ভারত দেয়নি। আপনি কি মনে করছেন নাকি আপনি জানেন আসলে বিষয়টা? না, আমি মনে করি, আচ্ছা, আচ্ছা। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ভারত এই এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। কারণ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে, আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে একমাত্র বিকল্প হচ্ছে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। দেখেন শেখ আজকে হাসিনার আওয়ামী ৭৮ লীগের বছর বয়স, বারবার আসলে এই প্রসঙ্গটা আসে, আমি পুরনো প্রসঙ্গ। আমি ৭৮ আমি বছর বয়স, আটা শেখ হাসিনার বিকল্প আমি যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই, আমি ফুল স্টপ, আমাদের শেখ ভবিষ্যৎ হাসিনাতেই। আমি 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 না, শেখ হাসিনাতে পুলিশ স্টাফ না। শেখ হাসিনা যাকে নির্ধারিত করবে তিনিই হবেন ভবিষ্যতের নেতা। এখানে এস এম কামাল কিন্তু কোনো পরিহার মানে দলের জন্য অপরিহার্য না। আমি আপনাকে বলি, আপনি বলতে পারেন আওয়ামী লীগের সময় এই হয়েছে, আওয়ামী লীগের সময় যতটুকু বিতর্কিত হয়েছি বা সাংগঠনিক দুর্বলতা হয়েছে, এটা আমার কারণে হয়েছে। আমরা যারা কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা মন্ত্রী ছিলাম, আমরা যারা এমপি ছিলাম, আমরা যারা প্রশাসনের থেকে শেখ হাসিনার পাশে থেকে কাজ করেছি, আমরা যারা বিভিন্ন সংস্থার লোক ছিলাম, আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব, শেখ হাসিনার চোখের ইশারা বুঝে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এবং আমাদের আচার আচরণের কারণে অনেক সময়, সেটি আওয়ামী লীগ হোক, সহযোগী সংগঠন হোক, কোনো কোনো ব্যক্তির আচরণের কারণে দল বিতর্কিত হয়েছে, দল প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের কথাবার্তায় দল বিতর্কিত হয়েছে। এবং এর দায় দায়িত্ব এসেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা 24 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করছেন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দলের কর্মীদের নিয়ে। কিন্তু তার এবং দায় দায়িত্ব তৃণমূল আপনি বলছেন যে শুধু মানে নেতা কর্মীদের, এমপি মন্ত্রী যারা ছিলেন আপনার আশেপাশে তাদের, কিন্তু শেখ হাসিনা কেন এই তাদেরকেই রাখলেন যারা বিতর্কিত করছেন তাদেরকে? মানে শেখ হাসিনা একজন দক্ষ নেত্রী আপনারা বলছেন, তাহলে এই দক্ষতার সাথে তিনি কি নেতৃত্বটা হ্যান্ডেল করেন নাই? মানে শেখ হাসিনা আমাকে যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন, আমার ত্যাগ দেখেই, দলের প্রতি আমার দায়িত্ব কর্তব্য দেখেই করেছেন। আমি যখন দায়িত্ব পেয়েছি, তখন যদি আমি শেখ হাসিনার ইশারা অনুযায়ী কাজ না করি, আমার এজেন্ডা বাস্তবায়ন করি, এবং শেখ হাসিনা অনেককেই ছুঁড়ে ফেলায় দেয়, সেটা সময়ের অপেক্ষায় লাগে। আজকে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, শেখ হাসিনা একটি দক্ষ সংগঠক, দক্ষ, সে কি এইগুলো দেখছে, এবং সে পর্যায়ক্রমে কিন্তু এইগুলোকে যারা এইগুলো করে ধীরে ধীরে কিন্তু তাদেরকে বাদ দেয়। একটু বেশি সময় কি আমি নিয়ে মনে করি, ফেলছেন যে আমি মানে না আমি না পুরোটাকে বাদ আমি দিতে হলো? আমি যদি আপনাকে না এই প্রশ্নটা করি জনাব এস এম কামাল হোসেন, যে মানে আপনি বলছেন যে আসলে দায় কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি তাদের, বা যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তাদের দায়। এখন আচ্ছা সময় নিচ্ছেন, এখন তো এতদিনে এসে অনেক কিছু বুঝে যাবার কথা, পতনেরও 2 বছর হয়ে গেল প্রায়। এখন এসে সেই নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাদেরকে বাদ দেওয়া, এখানেও কোনো রিফাইন করা মানে পরিশুদ্ধ করা নেতাকর্মীদের মধ্যে আমাদের সেরকম কিছু শোনেন, দেখা আমি যাচ্ছে না? আপনার, হ্যাঁ না, আমাদের দলের নেতৃত্বের পরিবর্তন হয় সম্মেলনের মধ্যে দিয়ে। আমাদের কিন্তু প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়ে, প্রতি 3 বছর অন্তর অন্তর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতো, এবং সেই সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্বের পরিবর্তন হতো।
ধরেন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমাকে আমার কাজে যদি, হ্যাঁ, আমি যদি বিতর্কিত কোনো কাজ করে থাকি আমাকে বাদ দিয়ে আরেকজনকে আনতে হবে। সম্মেলনের মাধ্যমে তো সম্মেলন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু তারা অপেক্ষা করে, উনি কাউকে বাদ দিতে চাইলেও কিন্তু সম্মেলনের আগে বাদ দেন না, যদি সে কোনো বড় অপরাধ না করে থাকে। তা আমাদের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়েই আমরা যারা সাংগঠনিক কর্মকাণ্ড করতে ব্যর্থ হয়েছি, বা আমরা যারা ধরেন এমপি মন্ত্রী ছিলাম, আমরা যারা জেলার দায়িত্বে ছিলাম, আমরা যারা উপজেলার দায়িত্বে ছিলাম, আমাদের কর্মকাণ্ডের দলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যদি এইটু হয়ে থাকে বিতর্ক হইতে, উনি পর্যায়ক্রমে তাদেরকে সেখান থেকে সম্মেলনের মাধ্যমেই বাদ দিতেন। কিন্তু উনি যাকে এনেছেন তিনি কিন্তু ত্যাগী দুঃসময়ের কর্মী এনেছেন। আমরা হয়তো দায়িত্ব পাওয়ার পর আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করেছি, একটু হতে পারে, কিন্তু আপনি আজকে তৃণমূলের কর্মীদের কাছে কিন্তু আমি অপরিহার্য না, এটা বাস্তবতা। তৃণমূলের কর্মীদের কাছে শেখ হাসিনা হচ্ছে অপরিহার্য। এরকম অনেকবার চেষ্টা করা হয়েছে, দেন শেখ হাসিনা তো রাজনীতিতে আসতে চাননি। আমি যদি এখন আপনি যেহেতু তুলেন অতীতে যেতে 81 সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন, এটা শেখ হাসিনা চাননি। তৃণমূলের কর্মীরা সেদিন আওয়ামী লীগের ভিতর যে বিভেদ, যে দ্বন্দ্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যখন ঘুরে দাঁড়াতে পারতেছেন, আওয়ামী লীগ যখন ব্র্যাকেট বন্দী হয়ে গিয়েছেন, তখন কিন্তু তৃণমূলের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু তারা আওয়ামী লীগের সভাপতি হইতে ইচ্ছা প্রকাশ করেছেন, হয়েছে। এখন শেখ এবং হাসিনা অপরিহার্য, শেখ হাসিনা এক নম্বর নেত্রী, কিন্তু তারপর কে দল গঠনে, তারপর মানে মানে দলের কাজ করতে এখন গুরুত্বপূর্ণ নেতা কারা? ওবায়দুল কাদের যেমন এখন অনেকটাই আমি আমি অসুস্থ হয়ে বাইরে আছেন, সিনের না বাইরে অনেকটাই। জি। না না, দল গঠনের এখন যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে তাদেরকেই উনি নির্দেশনা দিচ্ছেন দলকে গোছানোর জন্য। তাদের মাধ্যমে দল গোছানোর মধ্যে দিয়েই উনি দলকে আবার দরকার জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, আমাদের কাজ উপর যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে দিয়ে আমরা আমাদের দলের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালনা করতে, তখন সম্মেলনের মধ্যে দিয়েই নেতৃত্ব অনেকেই বাদ যাবে, নতুন নেতৃত্ব আপনাদের আসবে, সম্মেলন তরুণ কবে হবে? এই পরিস্থিতিতে সম্মেলন হবে কবে? আমরা সম্মেলন হয়তো ধরেন আমাদের কার্যক্রম যখন নিষেধাজ্ঞা যখন প্রত্যাহার হয়ে যাবে, তখন আমরা সাংগঠনিকভাবে আমাদের তার মানে এই কর্মকাণ্ড করি। বড় সময়টা জুড়ে এই নেতারাই, যাদেরকে আপনি বলছেন তাদের হয়তো দক্ষতার অভাব আছে, তারা হয়তো বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, মানে তারাই থাকবেন দায়িত্বে? না, আপনি একটা দল কিন্তু বছরের পর বছর সম্মেলন করে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছোট ছোট দলও কিন্তু সম্মেলন ঠিক মতো করে না। একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বছর সম্মেলন করে, প্রতি 3 বছর অন্তর অন্তর। একমাত্র রাজনৈতিক দল। আজকে যারা ক্ষমতায় আছে তাদের জাতীয় সম্মেলন কবে হয়েছে তারা বলতে পারবে কিনা সন্দেহ। কিন্তু সম্মেলন করে এমন এমন নেতা মানে বাছাই করে করলো যারা আসলে বিতর্কিত বা নিজ এজেন্ডা বাস্তবায়নের কারণে না পুরো না, বাসাই দলকে আমি বিতর্কিত আমি করলো। আপনার আমি আপনার বলছি যে সবাই তো বিতর্কিত না, কিন্তু হয়তো কাউকে এই বিতর্কিত করা নেতা হয়েছে। বা কেন্দ্রীয় নেতা বা নেতা নির্বাচনের ক্ষেত্রে অনেকখানি আপনাদের আচ্ছা, বাণিজ্য হয়। আমি এটা একটা কি একটা প্রশ্ন বড় কারণ? জি। আমি একটা আমি একটা প্রশ্ন করি। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। বিএনপির নেতাদের নামে বিভিন্ন অভিযোগ ছিল, বিএনপির নেতাদের নামে দুর্নীতির অভিযোগ ছিল না? বিএনপির সাবেক যিনি প্রধানমন্ত্রী তার নামে, আজকে যিনি তারেক জিয়া তার নামেই তো বিভিন্ন অভিযোগ ছিল, ছিল না? তার নামে তো বিভিন্ন অভিযোগ ছিল। বিএনপির আমলে 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। বিএনপির আমলে যখন বিএনপি মানে ক্ষমতায় ছিল আপনাদের তখন, ধারাবাহিকতা থেকে শুরু করে আর কি, আপনাদের আমলে না থেকে আমাদের ভালো আছে। ধারাবাহিক, আমাদের ধারাবাহিকতা না। আপনি আমাদের আমলে বিদ্যুতের দাবিতে কোনো কৃষককে গুলি করে হত্যা করা হয়নি, কোনো মানুষ বিদ্যুতের দাবিতে রাস্তায় নামে নেই। আমাদের আমলে সারের দাবিতে কোনো কৃষক এই কিন্তু তুলনাটাই রাস্তায় আজ এখন নামেনি। না যাই, কারণ এরকম তুলনা করলে অনেক ছোট ছোট অনেক বিষয়ে না, ছোট আপনি তো বড়। আপনি তুলনা করেন। আমার আমার আমি বলি না যে আমরা একেবারে সবকিছুর ঊর্ধ্বে, আমাদেরও ভুল ত্রুটি আছে, আমাদেরও ভুল ত্রুটি আছে, আমাদেরও দোষ আপনি খুঁজে পাবেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখেন, আমাদের আমলে বিদ্যুতের দাবিতে, আমি আবারও বলছি, কৃষকরা বিদ্যুৎ সারের দাবিতে রাস্তায় নামেন। সারের জননেত্রী শেখ হাসিনা 17,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, এটি শেখ হাসিনা দিচ্ছেন।
আমাদের আমলে যে মানে যখন সংকট দেখা দিচ্ছে, ক্রাইসিস দেখা দিচ্ছে, তখন যে মানুষের দুধের নহর বয়ে গেছে এটা বলবো না, কিন্তু মানুষ যাতে না খেয়ে থাকে এই ব্যবস্থা গ্রহণ করেছেন বঙ্গবন্ধু আচ্ছা, না শেখ হাসিনা। এই যে আমি মানে আসি যে নিশ্চয়ই আপনি আপনাদের আমলের অনেক সাফল্য দেখাতে পারবেন, আবার অনেক শুধু ব্যর্থতাই না, অপরাধ দেখানোর সুযোগ আছে। হ্যাঁ, ফলে ওই সেটা দিকে হতে না পারে। গিয়ে আমি আসলে এটা এটা একটু আপনার কাছে জানতে চাই, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে মানে নেত্রীর সায় নাই, কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের একটা প্রচেষ্টার ব্যাপারে যেটি শোনা যায়, বিশেষ করে নাম উঠছে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটাও দেখেন একই রকম হলো। তাদের বাকি নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা জেলেই পড়ছে, তাদের আর বের হবার সুযোগ হচ্ছে না, খুব একটা নজির দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ক্ষেত্রে একই রকম পরিণতি, দুজনকেই মানে বিশেষ সময় ধরা হলো এবং জামিনে তারা বেরিয়ে আসলেন খুব দ্রুত। তাদের নাম আসছে রিফাইন্ড আওয়ামী লীগের ক্ষেত্রে, আসলে বিষয়টা কি চলছে? আমি আপনার বলি, রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে নেত্রী শেখ হাসিনার সাই নাই, এটা আমি মনে করি এই আপনার এই বক্তব্যটা ঠিক না। সাই আছে তাহলে? না, রিফাইন্ড আওয়ামী লীগ বলতেই তো কিছু নাই। আওয়ামী লীগ তো শেখ হাসিনা। তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনা। রিফাইন্ড আওয়ামী লীগ কি পরিশুদ্ধ আওয়ামী লীগ? পরিশুদ্ধ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের পরিশুদ্ধ নেতা হচ্ছেন শেখ হাসিনা, এবং তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে। আমি এস এম কামাল না। আর আপনি এই কারণে মনে করি যে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে শেখ হাসিনার সাই নাই, শেখ হাসিনার মানে অনুমতি দেয়নি। রিফাইন্ড মানেই তো মানে পরিশুদ্ধ আওয়ামী লীগ খুঁজলে তাকে শেখ হাসিনা হচ্ছে পরিশুদ্ধ। আওয়ামী লীগকে দাঁড় করাতে হলে শেখ হাসিনা, আমি আবারও বলছি, এটা আমার কথা না, তৃণমূলের কর্মীদের, আপনি একটা ইউনিয়নের কর্মীকে ফোন করে জিজ্ঞেন আপনি এখন, বলবেন যে আমাদের রাস্তার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা। আমাকে বললে আমি তো দ্বিধাদ্বন্দ্ব করব, আমার মতো নেতাদের, যদিও সামনে কিছু বলবেন, হ্যাঁ আছে এরকম, কিন্তু তৃণমূলের কর্মীরা যারা হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি, তারা কিন্তু তাদেরকে ফোন করে জিজ্ঞেন যে আপনার মূল শক্তিকে, আপনার আস্থা কি, বলবে শেখ হাসিনা। আর আপনি যে দুইজনের নাম কেছেন, আমি মনে করি তারা আমাদের দলের নেতা, একজন স্পিকার ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, দুজনই একজন মানে যোগ্য, দক্ষ। আমরা আমাদের সহযোদ্ধা, আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনর্গঠন করার ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং তারা তো বলে নেই যে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ করবো, কিন্তু তারা তো তাদের বলে নেই। ক্ষেত্রে বিশেষ বিবেচনাটা আসছে কোত্থেকে? মানে বাকি আমি কারোর জামিন এই হচ্ছে না, এই জবাবটা তারা দুইজন দিতে পারে। তাদেরকে তো আমার জিজ্ঞাসা দিক করার সুযোগ থেকে, হচ্ছে না। আপনার কি হ্যাঁ, মনে হয় না, এই জবাবটা, আমার আমার বা আপনি যেটা কি মনে হয়, ধারণা করতে পারেন হচ্ছেটা কি আসলে? আমার যেটা মনে হয়, ধরেন সাবের হোসেন চৌধুরী আইপি এর চেয়ারম্যান ছিলেন, হয়তো ইউনূস মনে করছে তাকে ধরে রাখলে আন্তর্জাতিকভাবে তাদের, এমনিই তো তা আন্তর্জাতিকভাবে তারা, জাতীয় আন্তর্জাতিকভাবে তারা কি এটা সবাই জানে, এই কারণে দিতে পারে। শিরিন শাহ চৌধুরী স্পিকার, একজন নারী, এবং তিনিও কমনওয়েলথের পার্লামেন্টের চেয়ারপারসন ছিলেন, এইসব বিবেচনা করে দিতে পারে। এখন কি কারণে দিছে সরকার বলতে পারবে, আর কি কারণ ওনাদের দিছে ওনারা বলতে পারেন। আমার ধারণা, আমি এখানে কোনো কিন্তু খুঁজে পাই না, কারণ আমার বিশ্বাস আছে যে ওনারা দুইজন, আমরা মনে করি যে ওনারা দুইজনই দুঃসময় দুর্দিনে, এই দুঃসময় দুর্দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সুসংগঠিত করার ক্ষেত্রে ওনারা কাজ করবেন, এটি হলো আমার বিশ্বাস জি। এবং আমি মনে করি। আপনি ভারতের প্রসঙ্গে বলছেন যে ভারতও বিশ্বাস করে, বা আপনি ভারতের বিষয়ে আপনার পর্যালোচনা বলছিলেন যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার বিকল্প নাই, এরকম একটা বিষয় ভারতেরও আস্থার জায়গায় আছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, মানে আমি আইন পাশ করে পরবর্তীতে বলছি আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ করে ফেলা হলো শক্তপোক্তভাবে, তখন তো ভারত কিছু বলল না। এমনকি এই যে গেলেন, দেখা সাক্ষাৎ হলো দুই পররাষ্ট্রমন্ত্রীর, তখনও তো এই বিষয়ে ভারতের কোনো না, বক্তব্য আসলো না। আমি আপনার বলি, আমি যে কথা, আপনি কিন্তু আমার কথাটাকে অন্যভাবে নিয়েছেন। আমি এটা বলি নাই যে ভারত বিশ্বাস করে যে আওয়ামী লীগকে টিকে রাখতে হলে শেখ হাসিনার দরকার, আমি এটা বলি না। আমি বলছি যে যারা বিশ্বাস করে দেশে এবং দেশের বাইরে, দেশ স্বাধীনতার সাথে যে দলটি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, সেই আওয়ামী লীগ, যার জনসমর্থন হচ্ছে 52%,
এবং আজকে আমি মনে করি, আপনি হয়তো আমার সাথে দ্বিমত করতে পারেন, সেটা আপনার ব্যক্তি, যে শেখ হাসিনার আজকে ৭১কে রক্ষা করার জন্য ৫ই আগস্টের আগে যারা আমাদের সমালোচনা করত, তারাও এখন মনে করে যে ৭১কে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এই ক্ষেত্রে কিন্তু ৬০ থেকে ৭০ ভাগ অসাম্প্রদায়িক চেতনার লোক তারা বিশ্বাস করে এটা। তা আমি মনে করি এই আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে, এই আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবে। আওয়ামী লীগের আওয়ামী লীগের উপর যে অবৈধভাবে অসাংবিধানিক নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার করতে হবে। এবং শেখ হাসিনা ছাড়া এই আওয়ামী লীগকে কেউ পুনর্গঠিত করতে পারবে না। হ্যাঁ, কিন্তু আওয়ামী এই লীগকে যে বড় একটা রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এত সমর্থনের রাজনৈতিক দল, তাদের উপর নিষেধাজ্ঞা আসলো, কেউ টু শব্দও করলো না। এটা আসলে কেমন হলো? বা ভারত আপনাদের এতদিনের মিত্র, ভারতকে যা দিয়েছেন তা সবসময় ভারত মনে রাখবে, কিন্তু এরকম যখন ভারতের মানে আপনারাও ভারতে মানে শীর্ষ নেতৃত্ব ভারতে আছেন, সেই মুহূর্তে যখন এই দলটির উপরই নিষেধাজ্ঞা হলো, তখন ভারতও আসলে টু শব্দ করলো না। এটি আপনাদের জন্য, শোনেন, আপনারা আসলে এটাকে কিভাবে আমি দেখছেন? আপনার বলি, রাজনৈতিকভাবে আমরা যারা দলের, আমরা এমন কথা বলি না যে ভারতকে আমরা যা দিয়েছি আর ভারত মনে রাখবে। হ্যাঁ, ভারত আমাদের রাজনৈতিক বিন্দু, কিন্তু ভারত কিন্তু আমাদের দিয়েছেন একটা চুক্তি। ট্রান্সশিপমেন্ট বাতিল হয়েছে বিলেই বছরে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা বাংলাদেশের লস হচ্ছে। তাহলে এটি কি বাংলাদেশের লাভজনক চুক্তি হয়েছিল? আমি মনে করি ভারতের বিরুদ্ধে অনেক অপপ্রচার, মিথ্যাচার করা হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে আওয়ামী লীগ ভারতের সাথে এতটা চুক্তি করছে, কই কোন কোন চুক্তিগুলো আমি চুক্তি, এটা কিন্তু জি, দেখাতে একটাও পারেনি। দেখানো হয় নাই। একদমই ঠিক। কিন্তু দেখাতে পারে, কিন্তু এটা ভারত দেখাতে কেন, মানে আমার প্রশ্নটা এখানেই যে ভারতের এই অবস্থানটা আপনাদের কাছে কেমন লাগে? যে আওয়ামী লীগের মতো একটা দলকে সংসদে আইন পাস করে এখন আওয়ামী লীগের তৎপরতা কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো। মানে একরকম আওয়ামী লীগের রাজনীতিই নিষিদ্ধ হয়ে আছে। তখন ভারত আসলে কোনো মানে কোনো বাক্যই ব্যয় করল না। না, ভারত তো একটি আলাদা দেশ। বাংলাদেশের আভ্যন্তরীণ একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ভারত কি করবে না করবে, এটা তো ভারতের ব্যাপার। আমি মনে করি, আমি ভারতকে ধন্যবাদ জানাই, ভারতের সরকারকে ধন্যবাদ জানাই, ভারতের জনগণকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রিয় নেত্রীকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছেন, নিরাপদে রেখেছেন। এইটাই আমাদের জন্য বড় প্রাপ্য। ভারত কি করবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, এটা ভারতের ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ভারত বাংলাদেশে একটি স্বাধীনতার পক্ষে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে, এটাই আমি ভারতের কাছে প্রত্যাশা করি। জি। ভারতে যাবার আওয়ামী লীগ, পর থেকে ৫ই আগস্টের পর ভারতে যাবার পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা তখনই দেখা করেছেন, মানে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। তারপরেও অন্তত কয়েকবার সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। কি হয়? মানে কি বলে? ভারতের বার্তাটা কি এখন? এটা তো আমি বলতে পারবো না। ভারতের নিরাপত্তা উপদেষ্টা বঙ্গবন্ধু তারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ কয়বার করেছেন আপনি বললেন, আমি কিন্তু জানি না। আমি কিন্তু জানি না কয়বার দেখা করেছেন। আমি আপনার কাছে শুনলাম। মাঝে মাঝে মানে সামাজিক যোগাযোগে বিভিন্ন জন লেখে, এটাই দেখি, কিন্তু আমি আসলে জানি না যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বঙ্গবন্ধু তারা শেখ হাসিনার সাথে দেখা করছেন বা কয়েকবার করছেন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। জি, এই সাক্ষাৎ করছেন সেটি জানা যায়, কিন্তু কি কথা হয় সেটি জানা যায় না। যেমন আপনারাও সাক্ষাৎ করছেন এটি আমি জানা জানি যায়। না। যেমন আপনারা গেছেন সাক্ষাৎ করতে, জেনেছি। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যাওয়া হয়েছে, সেটাও আমরা জেনেছি। তাদের সাথে কথাও বলেছি, কিন্তু তারা আসলে কি যে কথা হয় সেটিও আর বলতে রাজি হন না। মানে এটা বলবেন এই গোপনীয়তাটা কেন? না, আমার সাথে ওনার যেটা কথা, এখন উনি সংগঠনের তৃণমূলের কর্মীদের খোঁজ খবর নিতে বলেন, যারা জেলখানায় আছেন তাদের খোঁজ খবর নিতে বলেন, যারা মারা গেছেন তাদের পরিবারের খোঁজ খবর নিতে বলেন। যেমন এর ভিতর বগুড়াতে যুবলীগের আলাল নামে একটি ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন, তার 3টে সন্তান, স্ত্রী, হ্যাঁ, সাথে কথা বলছি। স্ত্রী বলছে যে আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাই, এই ব্যাপারে ওনাকে জানিয়ে উনি বলছে তাদেরকে সহযোগিতা করো, নেত্রীর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। এই নির্দেশনাগুলো দেয়। তৃণমূলের কর্মীদের খোঁজ খবর রাখো, যারা জেলে আছে তাদের খোঁজ খবর রাখো, এই নির্দেশনাগুলো দেয়। দলকে সুসংগঠিত করার চেষ্টা করো, এই খোঁজ নির্দেশনাগুলো জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলে উনি এই নির্দেশনাগুলো দেন। আচ্ছা। আর সম্প্রতি আমরা আওয়ামী লীগের ফেসবুক পেজে, অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে দেখলাম জাহাঙ্গীর কবির নানক
ভারতীয় সাংবাদিক অমল সরকারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একটা ফটো কার্ড আকারে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে, যেখানে বলছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, শেখ হাসিনা ফিরবেন, এ বছরই ফিরবেন। এরকম কোনো বার্তা কি আপনাদের দলের মধ্যে আছে? আসলে এ বছর মানে কোনো টাইম লাইন আপনারা পাচ্ছেন? না, আমরা কোনো টাইম লাইন দিই না। আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করবো নেত্রী দেশে ফেরার চেষ্টা করছেন, আমাদের সাথে যতবার কথা হয়েছে। ওনার ইচ্ছে, উনি দেশে যেতে চান এবং উনি তো বলেছেন, উনি যখন গণভবন থেকে বের হয় তখন ওনাকে বলা হয়েছে ওনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হবে। তারপর উনি ভারতে এসেছেন। উনি সবসময় টুঙ্গিপাড়ায় যেয়ে থাকতেছেন, উনি দেশে থাকতে চান। এই কারণে উনি তৃণমূলের কর্মীদের, জননেত্রী শেখ হাসিনা যখন তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদের সাহস দেয়, হ্যাঁ আমিও চলে আসবো, হয়তো নেত্রী যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, উনি দেশে যেতে পারেন। এটা কখন যাবে, কি অবস্থায় যাবে, এইটা জননেত্রী শেখ হাসিনা যখন জানাবেন তখন আপনারা জানতে পারবেন। আর আপনারা কখন আসবেন? মানে যারা অন্য নেতারা আছেন, সিনিয়র নেতারা যারা আছেন দেশের বাইরে বিভিন্ন জায়গায়। শোনেন, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে আছি, আমরা মনে করি যদি আদালত তার নিরপেক্ষ ভূমিকা পালন করে, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে চাই। কিন্তু আজও আমির হোসেন আমুর মতো একটি মুক্তিযুদ্ধের সংগঠক, যার বয়স প্রায় 90-এর কাছাকাছি, তিনি আজও জেলখানায় মানবতার জীবন যাপন করছেন। ৭৬ বছর বয়স্ক নুরুল মজিদ হুমায়ুন মুক্তিযুদ্ধের সংগঠক, তিনি জেলখানায় থেকে হাসপাতালে নিয়েছেন, হাসপাতালে এক হাতে হাত করা, তিনি মৃত্যুর করে ঢলে পড়েছেন। রায় রমেশ, আপনি জানেন, প্রায় ৮০-র উপর বয়স, তিনিও জেলখানায় মারা গিয়েছেন। আরো অনেকেই গিয়েছেন, কিন্তু আমি এই বয়স্ক লোকগুলোর কথা বললাম। অনেকেই জেলখানায় আছেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, অনেক, ডক্টর রাজ্জাক, ফারুক খান সাহেবের মতো লোক জেলখানায় আছেন, মানবতার জীবন যাপন করছে। তাদেরকে আজকে প্রায় 2 বছর তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে। তাদেরকে যখন আদালত বেল দিতে পারছে না, আমির হোসেন আমুর মতো লোক গুলি করে মানুষ হত্যা করেছেন, তাদেরকে যখন বেল দিচ্ছে না, তখন আমি এই অন্ধকারে পালিয়ে থাকা ছাড়া, আপনি যে বলেন যে আমরা কেন প্রকাশ্যে আসি না, আমরা আদালতে শরণাপন্ন হতে চাই। আপনি যে বিভিন্ন আমরা তুলনা করছিলেন, ধরেন বেগম খালেদা জিয়াকে যখন জেল দেয়া হয় তখনও তাকে জামিন দেয়া হচ্ছিল না, কিন্তু মানে তিনি তো আসলে দেশেই থেকেছেন, মানে সেই তুলনাটা তিনি যদি দেশে একটু- থেকেছেন, আমি বলছি তিনি দেশে থেকেছেন, তেনা কিন্তু কেউ মেরে ফেলার পরিকল্পনা করেনি। তিনি দেশে থেকেছেন এবং তিনাকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন, এবং সাথে একটি কাজের মেয়ে ছিলেন, আপনি জানেন। কিন্তু বঙ্গবন্ধু তা নয়, কিন্তু জেলে রাখুক, কিন্তু তাকে তো মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। এটা তো 5ই আগস্টের পর বিভিন্ন জনের কথাবার্তা আপনি শুনেছেন যে তাদের পরিকল্পনা কি ছিল। তারা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যেই গণভবনকে তারা আক্রমণ করেছিল, এবং কারা কারা ষড়যন্ত্রের সাথে জড়িত আজকে তো তা আপনি প্রকাশিত হয়েছেন, কারা কারা যেটা আমরাও ষড়যন্ত্রের সাথে বিশ্বাস জড়িত করি। ছিল, মানে কারা আমি আপনার দেখলাম যেখানে আমি আমি আপনি তো দেখছেন, আমি এইগুলো এই সময় এই যে সিএসবি নিউজে তো বের হয়ে আসছে কারা কত টাকা দিয়েছেন। তা আমি মনে করি যে হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে কিন্তু তার বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল, তার সাথে কাজের মেয়ে ছিল। আর শেখ হাসিনাকে তো হত্যা করার জন্যই হামলা করা হয়েছিল। আচ্ছা। শেখ হাসিনা 1/11-তে 1 বছর আপনি কারাবন্দী ছিলেন না, সেখানেও কিন্তু তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই একই অভিযোগ এখন বেগম জিয়ার মানে নেতাকর্মীরাও করেন যে আপনাদের সময় তাকেও স্লো পয়জনিং করার চেষ্টা করা হয়েছে। দেখেন, যদি স্লো পয়জন করা হইতো তাহলে বেগম খালেদা জিয়া তো বেঁচে থাকতেন, আল্লাহ ওনাকে বেঁচতে নসিব করুক। শেখ হাসিনাও বেঁচে আছেন। হ্যাঁ, শেখ হাসিনা বেঁচে আছে,
কিন্তু সেদিন সোলো পয়জন শেখ হাসিনাকে দেয়নি, কিন্তু চেষ্টা করা হয়েছে। আপনি একটি সাধারণ মানুষও বলবে যে শেখ হাসিনার, আমি কাউকে কারোর সাথে তুলনা করি না, কিন্তু শেখ হাসিনার প্রতি যেভাবে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য করা হয় না। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার সাথে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, কিন্তু বিএনপির বাইরেও কিছু শক্তি আছে যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, যারা আচ্ছা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আচ্ছা, এখন একটু আসি যে আপনি বলছিলেন যেমন দেশে যারা জামিন পাচ্ছেন না, অবয়স্ক অবস্থায় আছেন, অনেকে মারাও যাচ্ছেন। মানে আপনি বলছিলেন যে সম্মেলনের কথা, নতুন নেতৃত্ব আসার জন্য সম্মেলন করতে হবে। আমি জিজ্ঞাসা করছি সম্মেলন কবে হবে? তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আপনারা যখন রাজনীতি করতে পারবেন তখন হবে। মানে সেখানেও একটা প্রশ্নবোধক যে আসলে কবে হবে। আবার শেখ হাসিনা তিনিও বয়স্ক মানুষ, তারও ৭৮ বছর বয়স চলছে। সজীব ওয়াজেদ জয় তো বলেই দিলেন ওল্ড। তিনি অবশ্য বলেছিলেন এন্ড অফ শেখ হাসিনা এরা। এটা নিয়েও আপনার সাথে কথা হয়েছিল, কিন্তু যেটি আসলে ঠিক দল থেকে আসে নাই। ফলে আহ, এর মাঝখানে তো আসলে যেহেতু শেখ হাসিনার আসলেই বয়স হয়ে গেছে, ৭৮ বছর বয়সী, আপনাদের কোনো শেখ হাসিনার বিকল্প যদি না থাকে, আমার সেই প্রশ্নটাই, ফুল স্টপ হবে কিনা আপনাদের কোনো ভাবনা নাই যে নেক্সটে আসলে কি হবে, কে হবে? কারণ আসছেন সজীব অজয় জয়ের নাম, আমরা সজীব অজয় জয়ের নাম আসছে। তিনি বলেছেন যে তিনি নিতে আগ্রহী যদি দল দেয়, কিন্তু সেরকম কোনো সাড়া পাওয়া যায় নাই। কখনো কখনো সাইমা ওয়াজেদ পুতুলের নাম এসেছে, কখনো কখনো রাদওয়ান সিদ্দিক ববির নাম এসেছে। মানে এখানে কোনো দলের মধ্যে কোনো ভাবনা আছে কিনা সেটা একটু যদি আপনি একটু পরিষ্কার করতেন, এবং শেখ রেহানার নাম কেন আসে না সেটাও একটু শুনতে চাই। আমাদের আবেগের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার, আমাদের না, শুধু তৃণমূলের কর্মীদের আবেগের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। আমাদের দলটাকে ঐক্যবদ্ধ রাখতে হবে, কারণ আমরা অতীতে দেখেছি। ধর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার চাইতে দক্ষ, যোগ্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত নেতৃত্ব